নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনছেন শ্রুতি পুস্তক, লীলা মজুমদারের ছোটদের অ্যাডভেঞ্চার নাকুগামা। আজ দ্বিতীয় পর্ব। পাঁচ। এরই মধ্যে দুজনে মিলে আরও কিছু ডালপালা সংগ্রহ করেছিল। ভিজে ডালে আগুন ধরতে চায় না। হামিদ কাকু থলিতে ছোট্ট কেরোসিনের শিশি ভরে দিয়েছিলেন ঠিক এরই জন্যে। তাই ধোঁয়াতে চোখ জ্বালা করতে লাগলো বটে, কিন্তু আগুনটাও জ্বলে উঠল। এদিকে বৃষ্টি সামান্য হয়েছিল। উপরের ডালপালা যতটা ভিজে, তলার ডালপালা ততটা নয়। নাকু বলল, দাদু বলতেন একজন করে জাগতে হয়, পালা করে ঘুমোতে হয়। শেষ রাতে বেশি ঘুম পায়। এখন 7টা বাজে, তুই আগে জাগ, আমাকে রাত 12টায় ডেকে দিস। ভোর হলেই রওনা দেব, দেখিস ধুনি যেন না নেবে। এই বলেই নিজের থলিতে মাথা রেখে নাকু চোখ বুজে টান হয়ে শুয়ে পড়ল। গামা বুঝল এ বিষয়ে আলোচনা করতে সে রাজি নয়। গুহার ভিতরটা ভালো করে দেখা যাক, ঘুম পেলে চলবে না। তাছাড়া গায়ের বেদনা একটু নড়লে চড়লে আরাম হয়। গুহাটা খুব বড় ছিল না। মুখের বাঁ দিকে একটা খোঁদল মতো জায়গা, বেশি ঘুপসি নয়, অথচ একটু আড়াল করা। তারই মধ্যে নাকু শুয়ে পড়েছিল। গুহাটা সোজা কয়েক হাত গিয়ে ডান দিকে মোড় নিয়ে 2 হাত বাদেই শেষ হয়ে গেছে। সে জায়গাটাতে কালো কালো অনেক পাথর ছড়ানো। গুহার দেওয়ালও কালো পাথরের, কেমন গা ছমছম করে। তবে কোথাও কিছু নেই, টর্চ জেলে ভালো করে দেখা গেল। কোনো হিংস্র জন্তুরও বাসা নয়, তাও বোঝা গেল। ছোট একটা পাথর তুলে পকেটে ভরল গামা। আজ রাতের একটা চিহ্ন থাকুক। এবড়ো খেবড়ো একটা পাথর, বড় নয়, অথচ বেশ ভারী। ঘষে নিলে কাগজ চাপা হবে। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে আগুনের কাছে বসল গামা। ইস, বাইরেটা কি ঘুটঘুটটি। গুহায় সামনে একটু জায়গায় আগুনের আভা লাগছে, তাতে বাইরেটা লাগছে যেন আরো অন্ধকার। মনে হচ্ছে গাছপালাগুলো বুঝি বড় বেশি কাছে এসে ঘেঁষেছে। সবই চোখের ভুল। তবু গামা একটু সরে বসল, যাতে ও বাইরে দেখতে পায়, কিন্তু বাইরে থেকে ওকে সহজে দেখা না যায়। ঝিমুনি ধরলে চলবে না, ধুনিটাকে সারা রাত জ্বালিয়ে রাখা চাই। একসঙ্গে এক গাদা কাঠ পোড়ালেও চলবে না। শেষটা যদি ভোর হওয়ার আগে ফুরিয়ে যায় তবেই তো হয়ে গেল। ভোরের সময় বনের জন্তুরা জল খেতে যায়। নাকু বলেছিল তখনও ঠিক আলো হয় না, আলো হবার আগেই ওরা গা ঢাকা দেয়। যদি হঠাৎ অন্ধকারের মধ্যে একজোড়া চোখ জল করে তাহলে কি করবে ভেবেও গামার গা শিউরে উঠেছিল। নাকুটা সত্যি ঘুমোচ্ছে কিনা কে জানে। অত তাড়াতাড়ি এ অবস্থায় কারো ঘুম হয় নাকি? নাকু তার হাত ঘড়িটা গামার হাতের কাছে পাথরের তাকে রেখেছিল। 12টা বাজতে খুব বেশি দেরি হলো না। নাকুকে তুলতে মায়া লাগছিল, কিন্তু নিজেও খানিকটা না ঘুমোলে কালকের বরাদ্দ 20 কিলোমিটারের মতো পথ পার হবে কি করে। অনিচ্ছা সত্ত্বেও 12:15টায় গামা নাকুকে আস্তে ঠেলে দিল। গায়ে হাত দেবা মাত্র ধড়মড় করে নাকু উঠে বসল। কি কি? ওর ফর্সা গোলগাল মুখটা দেখে গামার মায়া লাগছিল। কষ্ট করে ওর অভ্যেস নেই। গামার কথা আলাদা। চোখ রগড়ে নাকু হেসে ফেলল। 12টা বেজে গেল? শুয়ে পড় শুয়ে পড়, 4.5 ঘন্টা হু হু করে কেটে যাবে। 5টার আগেই বেরিয়ে পড়া উচিত। কিছু দেখলি টেকলি নাকি? গামা মাথা নাড়ল। না রে, তাছাড়া আমি গুহাটাকে ভালো করে ইন্সপেক্ট করেছি। এখানে বাদুড় ছাড়া কেউ বাস করে না। তারপর পকেট থেকে কালো পাথরের টুকরো বের করে বলল, এই দেখ, গুহা বাসের চিহ্ন নিয়ে যাচ্ছি। তুই চাস তো গুহার মধ্যে আরো অনেক আছে। ক্যাসা ভারী দেখ, খাসা কাগজ চাপা হবে। এই বলে গামা বেজায় বড় একটা হাই তুলল। তোর জলের বোতলেও জল আছে, একটু খেতে পারিস। কলাবনের ওপাশে ছোট্ট নদী দেখেছি, কাল সকালে আবার ভরে নিলেই হবে। তবে একেবারে শেষ করে না ফেলাই ভালো। কয়েক মিনিটের মধ্যে গামা ঘুমিয়ে পড়ল। নাকু একটু জল খেয়ে আগুনের কাছে তার জায়গায় বসল।
বসে রাত জাগা সম্বন্ধে দাদামশায়ের মুখে শোনা পুরনো গল্পগুলো মনে করবার চেষ্টা করতে লাগলো। একটা ভালো যে ভিজে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে। শার্টটা আবার পরে নিল নাকু। তারপর বাইরে গাছপালার দিকে তাকাতেই গাটা ছ্যাঁত করে উঠল। ঘুটঘুটে অন্ধকারে মাটি থেকে কিছু উপরে 3 জোড়া চোখ জল জল করছে। 1 জোড়া একটু উঁচুতে, 2 জোড়া অনেকটা নিচুতে। নাকুর বুক ঢিপ ঢিপ করতে লাগলো। তবে যতক্ষণ আগুন জ্বলবে ওরা আর কাছে আসতে পারবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখনও আগুনের আলোর ঠিক বাইরে বসে আছে। জোনাকির মতো চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। নাকু সাবধানে আগুনের ওপর একটা শুকনো ভালো কাঠ ফেলে দিল। যেই না সেটা দাউ দাউ করে জ্বলে উঠল, চোখগুলো আরও খানিকটা পিছিয়ে গেল, কিন্তু চলে গেল না। নাকু সজাগ হয়ে বসল। একবার ভাবল ডাকবে নাকি গামাকে। তারপরেই নিজের উপর রাগ ধরল। গামার তো আর বন্দুক নেই। সারা রাত ওইভাবে চলল। আগুনের আঁচ কমে এলে চোখগুলো কাছে আসে। নতুন কাঠ দিতে যেই সেটা জ্বলে ওঠে, চোখগুলো 10 হাত সরে যায়। তার ফলে সারা রাত নাকুর চোখে এতটুকু ঘুম এসে ভর করল না। কোথা দিয়ে সময় কেটে গেল টেরই পেল না। এমন সময় দূরে একটা পাখি ডেকে উঠল। নাকু চেয়ে দেখল পূবের আকাশটা আর তত কালো নেই। চোখ নামিয়ে দেখল নিচু দিকের 2 জোড়া চোখ আর দেখা যাচ্ছে না। খালি 1 জোড়া চোখ তখনও জল জল করছে। সারা রাত 1 ফোঁটাও বৃষ্টি পড়েনি। দেখতে দেখতে আকাশের তারাগুলো টুপ টুপ করে নিভে যেতে লাগলো। নাকু অবাক হয়ে চেয়ে রইল। এরকম সে কখনো দেখেনি। তখনও চোখ জোড়াকে দেখা যাচ্ছিল, কিন্তু যেই একগোছা শুকনো পাতা জ্বলে উঠল, এক লাফে একটা কুচকুচে কালো বড় জানোয়ার শাঁ করে অন্ধকারে মিলিয়ে গেল। তার এই বড় কালো ল্যাজটা ঢেউ খেলে শূন্যে উঠে রইল। ঘড়িতে নাকু দেখল 4টে বেজে গেছে। এবার গামাকে ডাকতে হয়, না হয় আর একটু আলো হোক। দুজনার সঙ্গে 2টি থলি, 2টি জলের বোতল, দরকারি জিনিসপত্র থলিতে পোড়া, জলের বোতল বেল্টে আঁটা। তার উপর নাকুর কাছে খাবারের ব্যাগটা ছিল, সেটি নিজের বোকামিতে খোয়া গেছে। মামিমা তাতে লুচি, বেগুন ভাজা, মাংসের বড়া, জিবে গজা ভরে দিয়েছিলেন। বলেছিলেন 2 দিন ধরে খেতে পারবি। তাও বেশি হতো না, তবু বড় ভালো জিনিস ছিল। ফোঁস করে নাকুর নাক দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। গামাকে আর ডাকতে হলো না। সে অমনি তিড়িং করে উঠে বসল। কিছু দেখলি নাকি? নাকু হাসল। আরে না না, ভোর হয়ে গেছে। আমাদের জিনিসপত্রও গুছিয়ে ফেলেছি, কিন্তু ওই দেখ জোর বৃষ্টি নামল। সঙ্গে সঙ্গে ঝেঁপে জল নামল। চারদিক লেপে পুঁছে একাকার হয়ে গেল। বৃষ্টি নামলে বেরুনো হয় না। নাকু আগুনের উপর আরও কিছু কাঠকুটো চাপিয়ে দিল। গামা থলি থেকে ছোট্ট বিলি ক্যান বের করল। তার মধ্যে জলের বোতল থেকে একটু জল, একটু গুঁড়ো দুধ, একটু কোকোর গুঁড়ো, একটু চিনি দিয়ে ফুটিয়ে নিল। ছোট্ট 2টি প্লাস্টিকের পেয়ালা, তার একটুও ওজন নেই, তাই ভরে খাওয়া গেল। বিস্কুটের প্যাকেট থেকে 2খানা করে বিস্কুট নিয়ে দুজনায় খেল। তারপর ম্যাজিকের মতো বৃষ্টি থেমে গেল, মেঘ কেটে গেল, নীল আকাশ বেরিয়ে পড়ল। ওরা আগুনটাকে পা দিয়ে মারিয়ে ভালো করে নিভিয়ে দিল। জিনিসপত্র ব্যাগে পুরল। কলার কাঁদির 2টি ছড়া বাকি ছিল, দুজনার থলিতে ভাগ করে ভরে নিল। তারপর শেষ একবার চারিদিকে তাকালো। ওই যা, আর একটু হলেই পাথরের তাকে হাতঘড়িটা পড়ে থাকছিল। ভাগ্যিস গামার চোখে পড়ল। তারপর দুজনে আবার বেরিয়ে পড়ল। সকালের দিকে রোদ, ঠান্ডা বাতাস, গাছের পাতা থেকে টুপটাপ জলের ফোঁটা ঝরছে। ভারী আনন্দ হচ্ছিল, কিন্তু ছোট্ট নদীর জল ঘোলা হয়ে ফুলে ফেঁপে উঠেছিল, তাই জলের বোতল ভরা হলো না। 6 ঘোলা জল তো আর জলের বোতলে ভরা যায় না। নাকু বলল, তাতে কি হয়েছে গামা? অন্য নদীতে পরিষ্কার জল পাওয়া যাবে, তখন ভরে নিলেই হবে। চল এগোই। দুজনে বাঁ হাতে ছোট নদী ফেলে রেখে কম্পাস দেখে এগিয়ে চলল। গামা বলল, এখন ঘন্টা 3 হয়তো সব নদীতেই ঘোলা জল দেখা যাবে। মনে হয় পাহাড়ে কাল রাত্রে খুব বৃষ্টি হয়েছে, এ তারই জল। নাকু বলল, তাহলে তো 0.5 ঘন্টাতেই নেমে যাবে। তুমি যে বলেছিলে ছোটবেলায় বেড়াতে যাওয়ার সময় নদীর ওপরে পাথরে পা দিয়ে পার হয়েছ, তারপর ঘন্টাখানেক বৃষ্টি পড়েছে, ফেরার সময় দেখেছো জল বেড়ে গেছে, পাথর ডুবে গেছে। তখন তোমরা নদীর ধারে বসে থেকে দেখেছো চোখের সামনে জল কমে যাচ্ছে। ঘন্টাখানেকও বসতে হয়নি, জল কমে গিয়ে আবার পাথর দেখা দিয়েছে।
গামা বলল, সে তো পাহাড়ে নদীর কথা বলেছি, তার স্রোতের অনেক বেগ, দেখতে দেখতে জল নেমে যায়। এসব পাহাড়তলির নদী অনেক আস্তে বয়, জল কমতে সময় নেয়। যাই হোক, 2 ঘন্টা পরেই না হয় জলের বোতল ভরা যাবে, এই তো কোকো খেয়ে বেরুলাম। নাকু তাই শুনে খুশি হয়ে পা চালিয়ে এগিয়ে চলল। তার গোল নরম গাল দুটো হাঁটার সঙ্গে একটু একটু কাঁপতে লাগলো। গামার বেশ মায়া লাগলো। হ্যাঁ রে, এত হাঁটতে তোর কষ্ট হচ্ছে না তো? মোটেই না, মোটেই না। দেখিস, দেখতে দেখতে আমার শরীরটাও কেমন শক্ত হয়ে উঠবে, তোর মতো শক্ত আর রোগা। তবে হয়তো কম খায় বলে গামার গায়ে মাংস নেই। গামাদের অবস্থা বোধহয় খুব ভালো নয়, যদিও সে বিষয়ে সে কখনো কিছু বলতো না। তবু তার সাদাসিধে খাকি প্যান্ট শার্ট দেখেই সেটা বোঝা যেত। ওদের বাড়িতেও কখনো সে নাকুকে নিয়ে যায়নি। বাড়িটা কোথায় তা পর্যন্ত নাকুর জানা ছিল না, অথচ নাকু তাকে মামার বাড়িতে অনেকবার ধরে এনেছে। এতে অবশ্যই নাকুর একটুও রাগ হয়নি। নিশ্চয়ই গামার কোনো অসুবিধা ছিল, তাই কখনো যেতে বলতো না। তাছাড়া ওর বাবা যখন বুনি গ্রামের সর্দার, তখন ওদের নিজেদের বাড়ি নিশ্চয়ই অন্য রকম, সেখানে একবার যেতে পারলে মন্দ হতো না। শহরে তো ওর মামার বাড়ি, মামারা হয়তো বন্ধু বান্ধব ভালোবাসেন না। নাকু হঠাৎ বলে বসল, বুনি গাঁয়ে একবার আমাকে নিয়ে যাস কেমন? গামা চমকে উঠে বলল, দূর, আমাদের গাঁ অন্য বনে অনেক দূরে, তাছাড়া আমাদের হাতে একটুও সময় নেই। একটা গুমগুম শব্দ শুনতে পাচ্ছিস? বাস্তবিক তাই। দূরে কিসের গুম গুম শব্দ। যতই এগোয় শব্দ ততই বাড়তে লাগলো। এদিকে বনের গাছ খুব মাথায় উঁচু হলেও বন তত ঘন নয়, কাটারি একবারও ব্যবহার করতে হয়নি। ক্রমে গাছপালা আরও পাতলা হয়ে এলো, শব্দে কান ঝালাপালা। আর একটু এগুতেই ওদের চক্ষু স্থির। মাঝারি একটা নদী, তার দুদিকের পাড়ি খুব উঁচু, সেই উঁচু পাড়ির মাঝখানে একটা খ্যাপা নদী ফুলে ফুঁসিয়ে ফেঁপে সাদা ফেনার পাক খাইয়ে ঘোলা জলের ঢেউ তুলে গর্জন করতে করতে ছুটে চলেছে। কম্পাস দেখে গামার মুখ গম্ভীর হলো। এ নদী আমাদের পার হতেই হবে নাকু। নাকুর হাসি পেল। এ নদী হাতিও পার হতে পারবে না। চল, তীরে তীরে হাঁটা যাক, জল কমলে পার হব। গামা মাথা নাড়ল। না রে, তা হয় না। আয়, কম্পাস দেখবি। নাকুকে গামা দেখালো নদীটা উত্তর পশ্চিম দিক থেকে এসে কেমন পূব দক্ষিণে বয়ে চলেছে। ওদের যেতে হবে ক্রমাগত উত্তর পূর্বে, হামিদ কাকু বলে দিয়েছেন। এদিক ওদিক করতে গেলেই অযথা ঘুরতেও হবে, পথেরও গোলমাল হতে পারে, কাজেই এখানেই পার হওয়া ভালো। নাকু তো অবাক। কি করে পার হবি? গামা এদিক ওদিক তাকাতে লাগলো। ডাইনে কিছু দূরে নদীর পাড়ির ওপর একটা তাল জাতীয় গাছ চোখে পড়াতে তার উৎসাহ দেখে কে? হ্যাঁ, ঠিক হয়েছে, ওই গাছটাকে এমন করে কাটতে হবে যাতে নদীর উপর গিয়ে পড়ে। দেখ, নদী যত চওড়া, গাছটা তার চেয়েও অনেকটা লম্বা। ওর মাথা গিয়ে ওপারে পড়বে, ব্যাস, দিব্যি এক ছাঁকো তৈরি হবে, তার ওপর দিয়ে ওপারে চলে যাব। কাটারি বের কর। গামার বুদ্ধি দেখে নাকুর মুখে প্রশংসা আর ধরে না। এই রকম করেই তোদের বণিগ্রামের জঙ্গলে তোরা নদী পার হতিস নাকি? গামা বলল, হুম। এই এক মজা। গোয়ানার জঙ্গলে ঢুকে অবধি গামা আর বণিগ্রামের নাম মুখে আনে না। অদ্ভুত। গাছটা হয়তো সাবুর কি ওই রকম কিছু, তালের চেয়ে সরু, সুপুরির চেয়ে মোটা, ছালটা বেশ এবড়ো খেবড়ো। কাটারি নিয়ে দুজনায় কাজে লেগে গেল। নাকু বলল, শেষটা যদি নদীর ওপর দিয়ে না পড়ে এদিকে পড়ে? গামা বলল, তা পড়তে দেবো কেন? গুঁড়িটা সোজা কাটা হবে না, তেরচা করে কাটতে হবে। ডাঙার দিকটা 3 ইঞ্চি উঁচুতে থাকবে, ঢালু করে কাটতে হবে। নদীর দিকটা নিচুতে থাকবে। মড়মড় করে যখন ভেঙে পড়বে দেখবি নদীর দিকেই পড়ছে। তাছাড়া পাড়ির ধারে দুটো খুঁটি পুঁতে দড়ি বেঁধে গাছটাকে ওদিকেই টেনে রাখতে হবে। ঠিক তাই করা হলো। কাজটা খুব সহজ ছিল না, কারণ নদীর দিকে তাকালেই মাথা ঘুরছিল। মাঝে মাঝে পাড়ি ভেঙে পড়েছিল, দেখেও ভয় লাগছিল, কিন্তু গাছটা হাত 6-7 দূরে থাকাতে একটু সুবিধা হয়েছিল। খুঁটি পোঁতার সময় গামা নাকুকে বারণ করেছিল, কিন্তু নাকু শোনেনি। মাটি কাঁপছিল, মাথা ঘুরছিল, তবু হাত বাড়িয়ে খুঁটিটা ভালো করে পুঁতে দড়ি গাছা বেঁধেছিল। দড়ির অন্য মাথা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধা ছিল, অন্য খুঁটিটা গামা বাঁধল।
তারপর গাছের গুঁড়ির চারদিকে তেরচা একটা দাগ কেটে নিয়ে মাটি থেকে একটু ওপরে ওরা কোপাতে আরম্ভ করল। গামা বলেছিল, যত নিচে কাটবে লম্বায় তত বেশি পাওয়া যাবে। ঠক 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 খানিক বাদে সত্যি হুড়মুড় করে গাছটা নদীর এপার ওপার জুড়ে দিয়ে পড়ল। নাকুর কি ফুর্তি! কিন্তু তারপর যে ওই একটা গাছের সাঁকো দিয়ে খ্যাপা নদী পার হতে হবে। নাকু চোখ ঢেকে বলল, পারবো না, ডাঙা থেকে জলের দিকে তাকালেই মাথা ঘুরছে। ভয়ঙ্কর রেগে গেল গামা। পারবি না আবার কি? পারতেই হবে, সমরেশ কাকুকে বাঁচাতেই হবে। বের কর তোর দড়ি আছা, এক মাথা তোর কোমরে জড়িয়ে বাঁধ, এক মাথা আমার কোমরে। নাকু আর কোনো কথা না বলে দড়িটা ওইভাবে বাঁধল। গামা বলল, আগে আমি পার হই, যদি পড়ে যাই দড়ি ধরে আমাকে টেনে তুলতে হবে। এখন আমার জলে ডোবার সময় কোথায় তাই বল? বলে গামা হাসতে লাগল। নাকুর মুখ সাদা। যদি ধরে রাখতে না পারি? স্রোতে বেজায় জোর যে। গামা বলল, ওই দেখছিস মোটা বেঁটে গাছটা? তোর কোমরে না বেঁধে দড়ির এ মাথাটা ওটাতে বাঁধা যাক। পড়লে এমনিতেই আটকে যাবে, তখন তুই শুধু টেনে তুলবি। নে ওঠ, ওপারে গিয়ে তোকেও কেমন পার করি দেখিস। নাকুর গা বমি করছিল। গামা নিজেই দড়ির অন্য মাথা গাছে বেঁধে দিয়ে আর সময় নষ্ট না করে সার্কাসের দড়িবাজির খেলোয়াড়দের মতো দুদিকে দুই হাত সোজা করে বাড়িয়ে দিয়ে তরতর করে 1 মিনিটে ওপারে পৌঁছে গেল। তারপর একগাল হেসে বলল, দেখলি তো কোনো ভয় নেই, দড়িটা কোমরে বেঁধে এবার চলে আয়। বলে অপেক্ষা করে রইল। নাকু গাছ থেকে দড়ি খুলে কোমরে জড়িয়ে বাঁধল। দেখল ওপারে গামা দড়ির অন্য মাথাটা একটা গাছে বেঁধে দিয়ে অপেক্ষা করছে। চলে আয়, চলে আয়, সমরেশ কাকুকে বাঁচাতে হবে না? সেই নদী পার হবার কথা নাকু জন্মে ভুলবে না। ওপারে তাকিয়ে হামা দিয়ে গাছ আঁকড়ে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে শেষ পর্যন্ত সত্যি ওপারে পৌঁছেছিল। 7 ওপারে পৌঁছে নাকুর গা গুলিয়ে একাকার। গামা যে কি করে ওই খ্যাপা নদী থেকে বিলি ক্যানে করে ঘোলা জল তুলে ওর মুখ কপাল ধুয়েছিল সে গামাই জানে। যাই হোক, খানিক বসে থাকার পর যখন নাকুর পা কাঁপুনি থামল, তখন গামা আবার কম্পাস বের করে দিক ঠিক করে নিল। কিরে, এখন হাঁটতে পারবি? নাকুর হাত পা 50 জায়গায় কেটে ছড়ে গিয়েছিল। টগবগে নদীর উপর দিয়ে গাছ আঁকড়ে হামাগুড়ি দেওয়া তো আর চারটিখানি কথা নয়। প্রত্যেকটি আঁচড়ে আইডিন দেয়া হয়েছিল, খুব জ্বলছিল। তবু গামার মুখে ওই এক কথা যার উত্তর হয় না, আমাদের শরীর খারাপ হলে আর সমরেশ কাকুকে বাঁচানো যাবে না। সে কথার কোনো উত্তর নেই। নাকু উঠে হাঁটা দিল। ক্রমেই নদীর দপদপানি ক্ষীণ হতে হতে শেষটা একেবারে মিলিয়ে গেল। পায়ের নিচের জমি ক্রমে ঢালু হতে লাগল। এইভাবে একটু একটু করে উঠতে উঠতে একেবারে পাহাড়ের গায়ে গিয়ে চড়তে হবে। কিন্তু এত ধীরে ওঠা যে একটুও হাঁপ ধরছিল না। পাহাড়তলির মাটি স্যাঁত স্যাঁত করতে লাগল। গাছপালা আবার ঘন হয়ে উঠল। নাকে একটা সোঁদা গন্ধ আসতে লাগল। লোকালয়ের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। জনমানুষের সাড়া শব্দ ছিল না। এমন সময় পূব দিক থেকে বয়ে আসা ছোট্ট একটা নালার দেখা পাওয়া গেল। নালাটা বড় একটা বাঁক নিয়ে আবার তরতর করে পূব দিকেই বয়ে চলেছিল। তার জল টলটলে পরিষ্কার। নিচের নুড়ি পরিষ্কার দেখা যাচ্ছিল। নুড়ির মাঝে মাঝে খুদে খুদে মাছ সাঁতরে বেড়াচ্ছিল। নাকু বলল, এবার জলের বোতল ভরে নিলে হয় না? বেজায় তেষ্টা পাচ্ছে। সকালের কোকোটা তো তুলেই দিয়েছি। গামা কেমন অন্যমনস্ক হয়ে হাঁটছিল। থমকে দাঁড়িয়ে বলল, ঠিক বলেছিস। আশ মিটিয়ে দুজনে হাত পা মুখ ধুয়ে আঁজলা ভরে বারবার জল খেলো। বোতল ধুয়ে ভর্তি করলো। জুতো মোজা খুলে জলে দাঁড়ালে পা দুটোকে কিরকম ফর্সা দেখায়, নাকু অবাক হয়ে তাই দেখছিল। গামা বলল, 26 ঘন্টা হয়ে গেল, কত দূর এলাম কে জানে। আর বলতে হলো না। নাকু তাড়াতাড়ি জল থেকে উঠে ঘাসে পা মুছে জুতো মোজা পরে নিল। বেলা তখন 10টা। বেশ রোদ উঠেছে, কিন্তু মাথার উপর গাছের ডালপালার চাঁদোয়া থাকাতে গরম লাগছিল না। ওরা ক্রমাগত এগিয়ে চলল। এদিককার গাছপালা খুব উঁচু, গাছতলা যেন কেউ ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখেছে। পাতা পড়ার সময় হতে তখনও দেরি ছিল। গত বছরের শুকনো পাতা
পচে ধসে কবে সার হয়ে গেছিল। পায়ের নিচে তখনও স্যাঁত স্যাঁতে ভাব বোঝা যাচ্ছিল। এক এক জায়গায় হঠাৎ গাছপালা নেই, লম্বা লম্বা ঘাসে ঢাকা জমি। দূরে, অনেক দূরে ছায়ার মতো নীল নীল পাহাড় দেখা দিল। মাঝে মাঝে একটা বড় ডোবা, তার আশেপাশে মানুষের চেয়ে উঁচু ঘাস। গামা হঠাৎ কাঠ হয়ে জমে গেল। ঠোঁটে আঙুল রেখে নাকুকে চুপ করতে বলে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গন্ডার, একসঙ্গে তিনটে, আস্তে আস্তে জলের দিকে এগুচ্ছে। এত দূর থেকেও তাদের গায়ের পুরু চামড়ার অদ্ভুত ভাঁজ, নাকের উপর বেঁটে খড়গ দেখা যাচ্ছিল। প্রথম গন্ডারটা হঠাৎ নাক তুলে বাতাসের গন্ধ শুঁকতে লাগলো। তার কাণ্ড দেখে নাকুর বেজায় হাসি পেয়ে গেল। তারপরেই অন্য গন্ডার দুটোও মুখ তুলে এদিকেই তাকিয়ে রইল। গামা আস্তে আস্তে পিছু হটতে লাগলো। সরে সরে ওরা আবার বনে আশ্রয় নিল। ঠিক তখন প্রথম গন্ডারটা বিকট গর্জন করে ছুটে এলো। অমনি অন্য দুটোও এগুতে লাগলো। গামা নাকুর হাত ধরে পাঁই পাঁই ছুট দিয়ে প্রথম বড় গাছে উঠে পড়ে পাতার আড়ালে বসে হাঁপাতে লাগলো। অনেকক্ষণ ওরা গাছে বসে রইল, আধ ঘন্টার বেশিই হবে। এখান থেকে কিছু দেখা যাচ্ছিল না। দৌড়বার সময় কিছু শব্দ কানে আসছিল বটে, কিন্তু বনের মধ্যে ঢুকে পড়ে অবধি সব চুপচাপ। দম ফিরে এলে নাকু ফিসফিস করে বলেছিল, আমরা তো কিছু করিনি, তবু কেন তেড়ে এলো? দাদু তো বলতেন বুনো জানোয়ারের অনিষ্ট না করলে কিংবা ভয় না দেখালে ওরা কিছু করে না। গামা বলল, গন্ডার বেজায় বদমেজাজি হয়। চোখে ভালো দেখতে পায় না জানিস তো, কিন্তু দূর থেকে গন্ধ পায়, একটু শব্দ হলেই শুনতে পায়। বোধহয় আমাদের দিক থেকে বাতাস বইছিল, গন্ধ পেয়ে থাকবে। দেখতে কখনোই পাইনি, মাঝে ঝোপঝাপও ছিল। চল, অনেক সময় নষ্ট হলো, জঙ্গলের মধ্যে দিয়েই এগুনো যাক। ক্রমে বনের চেহারার আরও বদলি হলো। এখন আর আম কাঁঠাল গাছের দেখা নেই। অচেনা সব গাছ, ভারী সুন্দর দেখতে। এদিকে বোধহয় অনেকদিন বৃষ্টি হয়নি, চারদিক শুকনো খটখট করছে। গাছপালার বড় রুক্ষ চেহারা। অনেক গাছের গা থেকে দাড়ি গোঁফের মতো ফিকে সবুজ আগাছা ঝুলছে। দেখে গামা চিনতে পারল। বলল, এর ছবি দেখেছি, এগুলোকে ইংরেজিতে লাইকেন বলে। শুধু লাইকেন নয়, গাছে কত অর্কিড ফুল ফুটেছে। যেমনি তাদের চেহারা তেমনি সুগন্ধ, যেন মোমের তৈরি ফুল, ফিকে বেগুনি, সাদা, হলুদ, গোলাপি। মোটা মোটা রসালো ডালপালা বাতাসে মেলে ধরেছে। চারদিক গন্ধে আকুল। এদের কথা নাকুও জানে, এরা বাতাস খেয়ে বাঁচে। গাছের গায়ে হয় বটে, কিন্তু গাছের রস খায় না, যেন স্বর্গের ফুল। ওরা চেয়ে দেখল দূরের নীল পাহাড়কে এখন অনেক কাছে মনে হচ্ছে। একটা চওড়া নদী এঁকে বেঁকে বয়ে চলেছে, তার দুই তীরে বালির চড়া চিকচিক করছে। অদ্ভুত দৃশ্য সামনে। দূরে নদীর ওপারে একটি পাহাড়ের ঢালু গা বেয়ে ধস নেমেছিল, নিশ্চয়ই 2-3 বছর আগে। আরও উঁচুতে ঘন বন দেখা যাচ্ছে। তার নিচে থেকে পাহাড়তলি অবধি গাছপালা নেই, শুধু পাটকিলে মাটি। সেই মাটির ঢাল বেয়ে কালো কালো কি সব নামছে। নাকু গামা অবাক হয়ে চেয়ে রইল। ছোট ছোট খেলনার মতো দেখতে, একটার পেছনে একটা স্রোতের মতো নেমে আসছে। নাকুর গায়ের লোম খাড়া হয়ে উঠল। হাতি, বুনো হাতির দল পাহাড় থেকে নদীর দিকে নামছে। এই দৃশ্য কজন দেখেছে? উত্তেজনার চোটে নাকুর হাত পা কাঁপতে লাগলো। এতক্ষণে মনে পড়ল তার সঙ্গে জাপান থেকে বড় মামার আনা খুদে সিনে ক্যামেরা আছে। বাবা চেয়েছিলেন, কোমরের বেল্টের সঙ্গেই স্ট্র্যাপ করা আছে। গামাকে বলতেই সে বলল, এত দূর থেকে কিছুই উঠবে না, আরও কাছে যাওয়া দরকার, কিন্তু সময় নষ্ট করতে পাবে না। তবে আমাদের ওই দিকেই এগুতে হবে, তারই মধ্যে যা পারো তোলো। মনে পড়ল এসব জায়গায় কোথাও কোথাও বুনো হাতি ধরার খেদা আছে। হাতির বড় দাম, ধরতে পারলে অনেক হাজার টাকা দিয়ে এক একটা বিক্রি হয়। তাই মাঝে মাঝেই ব্যবসায়ীদের প্ররোচনায় খেদা বসানো হয়। পোষা হাতির সাহায্যেও বুনো হাতি ধরা হয়। প্রথমটা নাকি পাগলের মতো পালাবার চেষ্টা করে, তারপর পোষ মেনে যায়, আর কখনো বনে ফিরে আসতে চায় না। ভেবে নাকুর কষ্ট হলো।
এদিকে খেদা টেদা না থাকলেই ভালো হয়। ততক্ষণে হাতিগুলো ঢাল বেয়ে নিচে নেমে এসেছে। তাদের কান নাড়া স্পষ্ট দেখা যাচ্ছে। ওরা এদিকেই আসছে। এ বনে আসতে হলে ওদের নদীটা পার হতে হবে। সে নিশ্চয়ই একটা দেখবার মতো ব্যাপার হবে। ওই সময় একটা ছবি তুলতে পারলে হতো। নাকু একবার গামার মুখের দিকে চাইল। গামা বলল, কি দেখছ? হাতিরা নদীর ধারে পৌঁছবার আগেই যদি আমরা নদীটা পার হয়ে যেতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু তা হবার উপায় নেই। মনে হচ্ছে একই সময় নদীর ধারে পৌঁছবো, তার মানে আরও দেরি। নাকু বলল, কেন? গামা কাষ্ঠ হাসল। দেখছ না, কাচ্চা বাচ্চা নিয়ে চলেছে। উপরের পাহাড়ে মনে হয় খরার জন্য খাবার দাবারের অভাব হয়েছে, তাই ওরা দলকে দল চলে এসেছে। মনে হয় গোটা 50 হবে। ওদের সামনে দেখা না দিলেই ভালো। চল, নদীর ধারের ওই বড় গাছে চড়া যাক, তাহলে ওরা আমাদের লক্ষ্য করবে না, আর তোমারও হয়তো ছবি তোলা হবে। বলেই গামা দৌড় দিল, একবারটি কম্পাস দেখে সোজা তীরের মতো। নাকুও আর অপেক্ষা করল না। নদীর ধার থেকে একটু দূরে ডুমুর গাছের মতো বড় বড় পাতাওয়ালা মস্ত বড় গাছ, এই মোটা তার গুঁড়ি, তারই উপরে গামা চড়ে বসল। সেই ভালো, বুনো হাতিরা গাছে চড়তে পারে না বটে, কিন্তু 5-7 জনা মিলে মাথা দিয়ে ঠেলে গাছ উপড়িয়ে মাটিতে ফেলতে কতক্ষণ। ওরা আরও কাছে না এলে ছবি তোলা যায় না। কাছে যখন এলো, ওদের পথ চলার ব্যবস্থা দেখে নাকু গামা অবাক। আগে পিছে বড় বড় পুরুষ হাতি, দুপাশে মেয়ে হাতির 2 সারি, আর তাদের মাঝখানে বাচ্চা হাতিগুলো কিলবিল করে চলেছে। সবার আগে প্রকাণ্ড বড় দাঁতালো পালের গোদা। নদীর তীরে পৌঁছে তারা থামল। এমনি নিঃশব্দে তাদের চলাফেরা যে অদ্ভুত লাগছিল। উঁচু পাড়ির উপর মেয়ে হাতিরা গোল হয়ে দাঁড়িয়ে গেল, মাঝখানে রইল বাচ্চাগুলো। পুরুষরা সাবধানে পাড়ি বেয়ে নদীর ধারে নামতে লাগল। সবার আগে বড় দাঁতালো পা দিয়ে চেপে চেপে জমি পরখ করতে করতে চলেছে। সে এক দেখবার মতো ব্যাপার। হয়তো সে একটু অন্যমনস্ক হয়ে থাকবে, হঠাৎ সে কি বিকট চিৎকার! নাকুগামা স্তম্ভিত হয়ে দেখে পালের গোদার পাগুলো বালিতে বসে যাচ্ছে। দেখতে দেখতে হাঁটু অবধি তলিয়ে গেল। প্রথমটা একটু হাঁচড় পাচড় করেছিল সে, তাতে আরও তাড়াতাড়ি পা বসে যেতে লাগলো। তখন সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল। তার চিৎকারও বন্ধ হলো। গামা ফিসফিস করে বলল, চোরাবালি। অন্য হাতিরা কয়েক মুহূর্ত যেন নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তারপর তারা নিঃশব্দে আবার পাড়ি বেয়ে উঠে কিছু দূরের গাছপালার দিকে চলল। বড় বড় ডালপালা ভেঙে শুঁড়ে করে বয়ে তারা আবার পাড়ি বেয়ে নিচে নামল। নাকু গামা নিঃশ্বাস বন্ধ করে দেখতে লাগল। গোদার কাছ থেকে একটু দূরে থাকতেই তারা গোল করে ডালপালাগুলোকে বালির উপর ফেলে আবার ফিরে চলল। পরের বার ওই ডালপালার উপর দাঁড়িয়ে আবার গোল করে আরও ডালপালা ফেলল। এমনি করে 3 বারে তারা গোদার কাছে পৌঁছে গেল। গোদার একেবারে সামনে শেষ কটা ডাল ফেলে তারা অপেক্ষা করে রইল। গোদা শুঁড়ের চাপ দিয়ে প্রাণপণে চেষ্টা করতে লাগলো বালি থেকে নিজের পা উঠিয়ে আনতে। সে কি চারটিখানি কথা! তখন দলের কয়েকটা হাতি এগিয়ে এসে শুঁড় দিয়ে পা দিয়ে তাকে সাহায্য করতে লাগলো। চড় করে পালের গোদা বালির ফাঁস থেকে উঠে এলো। তখন তারা ধীরে সুস্থে ডালপালার উপর সাবধানে পা ফেলে পাড়ির উপরে উঠে এলো। এতক্ষণ বাচ্চা হাতিরা যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করেছিল। এবার তাদের পায়ে কে চেঁচিয়ে মেঁচিয়ে 4 পা ছুঁড়ে সে যে কি লাফালাফিটাই করল, সে না দেখলে বোঝা যাবে না। মিনিট 10 মধ্যে হাতির পাল আবার সারি বেঁধে ফেলল। আবার কয়েকটা পুরুষ হাতির সঙ্গে দাঁতালো নিচে নেমে খুব সাবধানে মাটি পরখ করে করে পাথুরে জায়গা দেখে নদী পার হলো। বাকিরাও ঠিক সেইখান দিয়ে নিরাপদে এপারে পৌঁছল। নাকুদের কাছ থেকে হয়তো 50 হাত দূর দিয়ে সেই রকম সারি বেঁধে ওরা গিয়ে বনের মধ্যে ঢুকল। মনে হলো যেন শোভাযাত্রা করে রাজারা চলেছে। দেখতে দেখতে তাদের আর দেখা গেল না। শুধু নদীর ধারে বালির উপর পড়ে থাকলো মস্ত বড় গোল করে ফেলা এক রাশি সবুজ ডালপালা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাকু গামা গাছ থেকে নামল। এমন আশ্চর্য দৃশ্য কোনো দিনও তাদের দেখার সুযোগ হবে
তারা আশাই করেনি। 1.5 ঘন্টা দেরি হলো, কিন্তু এ সময়টা যে নিতান্ত নষ্ট হয়েছে এ কথা গামার মুখ দিয়েও বেরুল না। সে খালি বলল, আরো তাড়াতাড়ি এগিয়ে এই সময়টুকু মেকআপ করা যাক। 8 বাড়িতে থাকতে খাওয়া দাওয়ার একটা নিয়মিত সময় ছিল। বনের মধ্যে ঢুকে অবধি কিন্তু নিয়মটার এদিক ওদিক হচ্ছিল। নাকু বলল, তাতে কি হয়েছে, খিদে পেলেই তো খাওয়া উচিত। গামা বলল, খাবার সময়টি যেই হয় অমনি তোর খিদে পায় না? তা পায়, কিন্তু আজ দুপুরের খাবার সময় কখন পেরিয়ে গেছে কারও কিছু মনেও হয়নি। এদিকে পিঠের বোঁচকার মধ্যে কালকের আধ পাকা কলাগুলো থেকে মিষ্টি গন্ধ বেরুতে লাগলো। বাড়িতে হলে এ সময় কলা খেত না নাকু, যদি না তার আগে মাছ ভাত থাকতো এবং সঙ্গে ক্ষীর কি দই থাকলে আরও ভালো হতো। আজ চলতে চলতে কলা খেতে কিন্তু মন্দ লাগলো না। এমনকি নাকু না বলে পারল না, আসামের পাহাড়ে অনেক জাতি আছে যাদের ছেলেপিলেরা দুধ না খেয়ে কলা খায়। গামা কিছু না বলে হনহন করে হেঁটে চলেছে দেখে নাকুও আর বাক্য ব্যয় না করে পা চালালো। এখানকার মাটি ক্রমে ঢালু হয়ে এসেছিল। এবার যে এদিকে ভালো বর্ষা হয়নি তার আরও চিহ্ন দেখা যেতে লাগলো। পাহাড়ের খাঁজে খাঁজে এ সময়ে ছোট ছোট নদী নুড়ির উপর দিয়ে হুড়মুড় করে নামে। এবার তার জায়গায় দেখা গেল ন্যাড়া ন্যাড়া পাথর আর নুড়ির মধ্যে ঝিরঝির করে সরু একটা জলের ধারা কোথাও নামছে, কোথাও তাও নেই। শুধু জল নামার নুড়ি ছড়ানো পথটি দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি হলে কোথা দিয়ে জল নামে। পাহাড়তলিতে সাধারণত স্যাঁতস্যাঁতে ঘন বন দেখা যায়। সে বড় ভয়ানক বন। এর আগে যেসব বন ওরা পেরিয়ে এসেছে তার চেয়েও আরও অনেক বেশি ঘন। সেখানে ঢুকতে ভয় করে। এখানকার এই বনে ঢুকতে কিন্তু ভয় করছিল না, কেমন একটা স্ফূর্তি হচ্ছিল। তাড়াতাড়ি যেতে হবে, তাই চারদিকের শোভা দেখে সময় কাটাবার উপায় ছিল না, কিন্তু চলতে চলতে যেটুকু চোখে পড়ছিল সেই যথেষ্ট। এদিকটা কেমন যেন অন্য রকম। পায়ের নিচে মাটির চেহারা আলাদা। জোরে জোরে পা ফেললে ঢপ ঢপ করে, মনে হয় যেন ফাঁপা। কোথাও কোথাও হয়তো গত বছরের বর্ষার পরে মাটি বসে গেছে, ধস নামার মতো খসে নিচে নেমে পড়েনি। এখানকার জমি তত ঢালু নয়, গাছগাছলাও প্রচুর আছে। গামা বলল, একে ধস নামা বলে না, এদিকের পাহাড় নিশ্চয়ই নিভে যাওয়া আগ্নেয়গিরি। বহুকাল আগে কোনো সময় মাটির তলা থেকে গরম বাষ্প গলা পাথরের চাপ খেয়ে ফুলে ফেঁপে উঠেছিল, সেই ফাঁপার চিহ্ন এসব। নাকু দেখল সত্যিই তাই। এখানকার ভাঙা ভাঙা পাথরের টুকরোকে পাথর বলে মনে হয় না, মনে হয় লোহা কিংবা ওই ধরনের কিছু দিয়ে তৈরি। মোমবাতির গায়ে মোম যেমন গলে পড়ে জমে যায়, তারপর তার উপরে আরও মোম গলে পড়ে জমে থাকে, এগুলোও ঠিক তেমনি। অদ্ভুত মাটিটাও, খানিকটা কালো মতো, খানিকটা হলদে বালির কথা মনে হয়, সবটা তেল প্যাচপ্যাচে। নাকু এক খাবলা তুলে ব্যাগে না পুরে পারল না। মাটি তুলতে যেই নিচু হয়েছে, কালো কি একটা বন থেকে বেরিয়ে একেবারে কাছে এসে দাঁড়ালো। নাকু যেমন হাঁটু মুড়েছিল তেমনি পাথর হয়ে জমে গেল। গামা একটু এগিয়েছিল, সে হঠাৎ থমকে দাঁড়িয়ে ফিরে দেখে এই বড় কালো ভাল্লুক। ছোট ছোট লালচে চোখ দুটো পিটপিট করছে। 4 পায়ে হাঁটছিল ভাল্লুক, এবার 2 পায়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে হাত দুটোকে সামনে এগিয়ে ধরল। গামা আর অপেক্ষা করল না, কাঁধ থেকে পাকা কলার আধখানা কাঁদি নামিয়ে যত জোরে পারে নিচের দিকে ছুঁড়ে দিল। কাঁদিটা গড়িয়ে আরও খানিকটা নামতে লাগলো। ভাল্লুক নাকের ভিতর থেকে ফড় করে একটা শব্দ ছেড়ে থাপুড় থুপুড় করে কলার পিছনে চলল। ততক্ষণে নাকুর বুদ্ধিশুদ্ধি ফিরে এসেছে। সেও তার কলার কাঁদি ওইখানেই রেখে এক দৌড়ে গামার সঙ্গে বনে ঢুকল। আরও অনেক পরে নাকু বলল, এসব হলো ভালুকের জায়গা। দাদুর কাছে শুনেছিলাম পাহাড়ের নিচে গ্রামের ধারে মহুয়া জাতের গাছের ফল যখন পাকে, ভালুকরা রাতে মহুয়া খেতে বন থেকে বেরিয়ে আসে। ভোরে গাঁয়ের লোকেরা দেখে মহুয়ার নেশায় বুঁদ হয়ে তারা গাছতলাতেই পড়ে আছে, পালাতেও পারে না। তখন তাদের পিটিয়ে মারা খুব একটা শক্ত নয়। গামা বলল, ওটা কিছু ভালো কাজ নয়। ভালুকের বন, সাবধানে এগিয়ে চলতে হচ্ছে। ঝোপঝাপ দেখলেই মনে হচ্ছে ওই বুঝি এলো।
গামা সাহস দিল, মিছিমিছি মানুষ মারে না ওরা, নিরামিষ খায়, মারবেই বা কেন? তবে ভয় পেলে, জখম হলে কি রেগে থাকলে অন্য কথা। নাকু বলল, ভয় পাই তো আমরাই। খিদে পেট জ্বলে যাচ্ছিল, কান বোঁ বোঁ করছিল, মাথাটাকে হালকা লাগছিল। 5 নম্বর ক্যাম্প আর কত দূরে কে জানে। ও গামা, ঠিক দিকে চলেছি তো? চারদিকে এরকম চুপচাপ থমথমে কেন? একটা পাখির ডাকও কতক্ষণ শুনিনি বলতো? গামা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, কে জানে, যেরকম খরা দেখছি, হয়তো জলের অভাবে সব ছোট জানোয়ার পালিয়েছে। খেতে না পেয়ে পাখিরা উড়ে গেছে, আর খিদের জ্বালা সইতে না পেরে বড় জানোয়ারদের কি হয়েছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে দূর থেকে হু 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 ওয়া খ্যাক 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 ওয়া করে বাতাসে ভেসে এলো এমন একটা বিশ্রী ডাক যে দুজনার গায়ের লোম খাড়া হয়ে উঠল। কি কি গামা? গামা শুকনো ঠোঁট চেটে বলল, শেয়াল নয় তো? নাকু কাষ্ঠ হাসল। শেয়াল হলে খ্যাপা শেয়াল, সাধারণ শেয়ালের ডাক এটা নয়। ততক্ষণে দুপুর গড়িয়ে অনেক বেলা হয়েছে। বনের মধ্যে থেকে কটা বেজেছে ঠিক ঠাউর হচ্ছিল না। কোনো কারণে নাকুর নতুন ঘড়ি বন্ধ হয়ে গেছিল। নাকু বলল, নেকড়ে নয় তো? এখানে নেকড়ে টেকড়ে থাকে না, কিন্তু যাই হোক, মনে হয় খিদের চোটে ক্ষেপে উঠেছে। ডাকটা এখন আরো কাছে মনে হলো। গামা বড় গাছের সন্ধানে চারদিকে দেখতে লাগলো। বলল, এদিক থেকে বাতাস দিচ্ছে, ওদের নাকে আমাদের গন্ধ গেলে আর রক্ষে নেই। পায়ে জোর পাচ্ছি না রে, একটা উঁচু জায়গায় উঠতে হয়। গাছ হলেই ছিল ভালো, কিন্তু বড় গাছ চোখে পড়ে না। পাথুরে জায়গা, প্রকাণ্ড সব পাথরের চাঁই অদ্ভুত আকার নিয়েছে। মনে হচ্ছে দৈত্যরা ইচ্ছা করে ওইভাবে সাজিয়েছে। তারই মাঝে একটা পাথরের চাঁই চূড়োর মতো উঁচু, আগাটা সরু হয়ে একটা থামের মতো দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় এর মাথায় ওঠা অসম্ভব। কিছু লতা জন্মেছে, তাদের মোটাসোটা ডাল আর শিকড় দেখা যাচ্ছে। গামা বলল, আয়, বলেই চড়তে শুরু করলো। সে কি সহজে চড়া যায়? লতার ডাল ধরে ঝুলে, শিকড় ধরে আঁকড়ে, পাথরের খাঁজে পা গুঁজে বহু কষ্টে তারা উঠতে লাগলো। কিন্তু খিদের তাড়া বিষম তাড়া। দেখতে দেখতে 40-50টা লালচে মেটে রঙের জানোয়ার তাদের ঘিরে ফেলল। বোঝা গেল এরা পাথর বেয়ে উঠতে পারে না, কিন্তু উঁচু উঁচু লাফ দিয়েই প্রায় পৌঁছে যায় আর কি। কোথা থেকে হাতে পায়ে জোর এলো নাকু গামার, মাথায় বুদ্ধি খেলতে লাগলো। দেখতে দেখতে পাথরের চূড়োয় পৌঁছে গেল। বাকি রইল থামের মতো শেষ ভাগটুকু, সেটিতে আর চড়া যায় না। হাত ছড়ে গেছে, পায়ের ছাল উঠে গেছে। মন থেকে খিদে তেষ্টা, সমরেশ কাকুর বিপদ, সব চিন্তা বিদায় নিয়েছে। একমাত্র ভাবনা, কি করে প্রাণটা বাঁচে। পাথর আঁকড়ে দাঁড়িয়ে রইল দুজনে। অনেক নিচে জানোয়ারগুলো পাগলের মতো পাথরের গোড়ার চারিদিকে দৌড়দৌড়ি করতে লাগলো, যদি কোথাও ওঠার পথ থাকে। ভয়ে ওদের হাত পা ঠান্ডা। ওরা যে পথে উঠেছে, এদের মধ্যে বেশি দক্ষ যেগুলো, তারাই বা সে পথে উঠবে না কেন? এখন দেখা যাচ্ছে খ্যাপা শেয়ালও নয়, নেকড়েও নয়, বুনো কুকুরের পাল। এদের কুখ্যাতির কথা কে না শুনেছে। হাতিরা পর্যন্ত এদের ভয় করে। কাদায় হাতির পা বসে গেলে গায়ের পুরু চামড়া ভেদ করে মাংস ছিঁড়ে খায়, এমনি এদের দাঁতের জোর। গামা বলল, শোনা যায় এরা আজকাল নির্বংশ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে সে কথা ঠিক নয়। হাড় পাঁজরা বেরিয়ে আছে, জিভ লক লক করছে, চোখে খিদের আগুন জ্বলছে। তারপর ওই খাড়া পথ বেয়ে একটার পেছনে একটা অনেক চেষ্টায়, অনেক কষ্টে 1 বিঘত 1.5 বিঘত করে উঠে আসতে লাগলো। পাথরের খাঁজে খাঁজে শুকনো ঘাস, আগাছা। নাকুগামা পাগলের মতো তাই ছিঁড়ে জমা করতে লাগলো। সেগুলো পাকিয়ে 2টো মশাল তৈরি করা হলো। তার একটাতে গামা দেশলাই জেলে আগুন ধরিয়ে সবার আগের কুকুরটার মাথা লক্ষ্য করে দিল ছুঁড়ে। জ্বলতে জ্বলতে সেটা অনেক দূর নেমে পাথরের খাঁজে আটকিয়ে গেল। অমনি চারপাশের ঘাসে আগুন ধরে গেল। নাকু তখন অন্যটাকেও ছুঁড়ে দিল। আগুন দেখে কুকুরগুলো বিকট শব্দ করে পাথর থেকে যেমন তেমন করে নেমে পড়ে বাতাসের বেগে ছুটে পালালো। সেই প্রথম মশালটা কুকুরগুলোর মাঝখানে পড়ে থাকবে, সেটা বোধহয় নিভে গেল। কিন্তু নাকুর ছোঁড়া দ্বিতীয়টা সোজা নিচে একটা শুকনো ঝোপের উপর পড়ল। অমনি পটপট করে সেটা জ্বলে উঠল।
তার উপর জোরে বাতাস দিতেই হু হু করে একটার পর একটা ঝোপে আগুন ছড়িয়ে পড়ল। চোখের নিমেষে বনের শুকনো গাছগুলোতেও আগুন ধরে গেল। ততক্ষণে নাকুগামা পড়িমড়ি করে নিচে নেমে এসেছিল। এও যে কখনো সম্ভব হতে পারে এটা তাদের ধারণার মধ্যে ছিল না। নিচে একটা কুকুর মরে পড়েছিল, সেদিকে ওদের লক্ষ্যও রইল না। ওরা স্তম্ভিত হয়ে দেখছিল নিমেষের মধ্যে বনে দাবানল জ্বলে উঠল। ওদের দিক থেকে বাতাস বইছিল, শেষ পর্যন্ত তাতেই ওরা বাঁচল। হু হু করে আগুন বনের মধ্যে ছুটে চলল। পিছন থেকে দুরন্ত বাতাস যেন তাকে তাড়িয়ে নিয়ে চলল। পায়ে পায়ে নাকুগামা আবার গিয়ে পাথরের স্তূপ বেয়ে খানিকটা উপরে উঠে দাঁড়ালো। দেখতে দেখতে এদিককার আগুনটা জ্বলে জ্বলে আর জ্বালাবার কিছু না পেয়ে নিভে গেল। ভাগ্যিস ছোট ছোট ঝোপঝাপ শুকনো ঘাস ছাড়া কিছু ছিল না। হতবুদ্ধি হয়ে নাকুগামা বন পোড়ার শব্দ শুনতে লাগলো। কেমন একটা ফরফর গনগন আওয়াজ, মাঝে মাঝে কাঠ ফাটার শব্দ। কোথা থেকে এক ঝাঁক শকুন আকাশে উড়ে পড়ল। নাকুগামা পায়ে জোর পাচ্ছিল না। ধপাধপ করে পাথরের উপর যে যার বসে পড়ল। খিদে তেষ্টার কথা কারো মনেও এলো না। সমরেশ কাকুর কি হলো বেমালুম ভুলে গেল। তারপর তাদের চোখের সামনেই যে অভাবনীয় ঘটনা ঘটে গেল, সে বিষয়ে তারা বইতে পড়লেও চোখে দেখবে কখনো ভাবেনি। আগুন ততক্ষণে বনের মাঝখানে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু জঙ্গলের ধারে ধারে ঝোপঝাপের কাঠকুটো ডালপালা থেকে কিছু কিছু ধোঁয়া বেরুচ্ছে। ঘাসগুলি ছাই রঙের, মাঝে মাঝে তখনও গোলাপির আভা। তার উপর দিয়ে একটা পাটকিলে খরগোশ দৌড়ে চলে গেল। ভিতরে তখনও আগুন নেবেনি, অমনি পড়পড় করে উঠল। খরগোশ তিড়িং করে এক লাফ দিয়ে যে পথ দিয়ে নাকুগামা এসেছিল, নিচে নামার সেই পথ ধরে নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ মনে হচ্ছিল বনে বুঝি জন্তু জানোয়ারের বাস নেই। এবার সে ভুল ভাঙল। এক পাল হনুমান নিঃশব্দে ছুটে বেরিয়ে সেই পথই ধরল। তারপর একসঙ্গে বনের যত জানোয়ার সব ভয়ে জ্ঞান হারা হয়ে খড়খড় সড়সড় হুড়মুড় দুপধাপ করে নদীর স্রোতের মতো বন ছেড়ে পালাতে লাগলো। কেউ কারো দিকে তাকালো না পর্যন্ত। হরিণ আর বুনো কুকুরের দল, সেই দলটাই কিনা কে জানে। ভালুকের বাচ্চা, তাদের একটার পায়ে বোধহয় চোট লেগেছিল। মানুষের মায়ের মতো ভালুক মা তাকে কোলে তুলে দৌড়ে বেরিয়ে এলো। থেকে থেকে পিছন ফিরে তাকিয়ে দেখতে লাগলো দুটো বড় বাচ্চা সঙ্গে আছে কিনা। ভয়ের চোটে সবাই যেন রাগ হিংসা ভুলে গেছিল। সবার একমাত্র চিন্তা কেমন করে আগুনের কাছ থেকে প্রাণ বাঁচায়। বেশি বড় জানোয়ারও বনে ছিল না নিশ্চয়, কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড গোসাপ, সাপ, গিরগিটি, তক্ষক, বহুরূপী বাদ যায়নি। তারপর একটা সময় এলো যখন তাদের সারা শব্দও বন্ধ হলো। তখন নাকুগামার খেয়াল হলো দিন শেষ হয়ে এসেছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। সেদিকের আকাশ আজ আরও অনেক বেশি জায়গা জুড়ে লাল হয়ে আছে। আজ কয় মাইলই বা ওরা এগিয়েছে। সমরেশ কাকু বেঁচে আছে কিনা তাই বা কে জানে। অথচ দুজনার কারো নড়বার চড়বার ক্ষমতা নেই। পাগুলোর যেন 1 কুইন্টাল করে ওজন, তোলে সে সাধ্য তাদের ছিল না। আশ্চর্যের বিষয় হলো পিঠের বোঝা পিঠেই বাঁধা ছিল। জলের বোতলে তখনও কিছু জল ছিল। এতক্ষণ পরে একটু জল খেয়ে গলা ভিজিয়ে 2টো করে বিস্কুট খেলো ওরা। গলা দিয়ে সে কি নামতে চায়, কি যেন বলতে গেল গামা, খালি একটা ভাঙা ভাঙা খ্যাঁস খ্যাঁসে স্বর বেরুলো। খপ করে অন্ধকার নেমে এলো। ওরা কাঁধের কম্বল গায়ে জড়িয়ে পাথরের থাকের উপর শুয়ে পড়ল। অনেক কষ্টে গলা পরিষ্কার করে গামা বলল, অর্ধেকটা দিন নষ্ট হলো। নাকু মুখ গুঁজে পড়ে রইল, কোনো উত্তর দিল না। তার খালি মনে হচ্ছিল এই 12 বছর ধরে যে পৃথিবীতে দিব্যি মজায় সে দিন কাটিয়েছে, কে যেন এই 2 দিনের মধ্যে ঘাড় ধরে তাকে সেখান থেকে বের করে দিয়েছে। অথচ তবু মনে হচ্ছে তাতে ক্ষতি কিছু হয়নি। তারপর কখন দুজনে ঘুমিয়ে পড়েছিল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokotharasor.org, GOLPOKOTHARASOR
www.ecc.org